চিন্তা করতে হয় আমি কোন ওয়েতে গেলে একটা ডিবেট জিততে পারবো, ঠিক আছে, আমি কোন ওয়েতে গেলে একটা জিনিস ডিবেট জিততে পারবো। এই যে একটা জিনিস সেট করা, এটা হচ্ছে একটা ডিবেটের মেট্রিক সেট করা, কিংবা আমি একটা সার্টেন ক্রাইটেরিয়া দিয়ে দেই, আমি যদি এই জিনিসগুলো আজকের ডিবেটে প্রুফ করতে পারি তাহলে আজকের ডিবেটটা আমি জিতবো। ওকে, কাইন্ড অফ কি সেটা হচ্ছে, আমি যদি পার্বত্য চট্টগ্রামের মোশনটা নিয়ে কথা বলি, তাহলে কি এই মোশনটার মধ্যে উইনিং ম্যাট্রিক্স গভর্নমেন্ট সাইড থেকে কি কি হতে পারে, সেটা হচ্ছে গভর্নমেন্ট সাইডে সে অনেক কথা বলে সে একটা জিনিস দেখালো, সেটা হচ্ছে কি যে গভর্নমেন্ট শুরুতে একটা মেট্রিক সেট করে দিল, ভাই দেখেন আমরা বিশ্বাস করি প্রথমত এই যে মানুষগুলা রয়েছে এই মানুষগুলার আসলে রাইট পাওয়ার অধিকার রয়েছে, এবং আমরা বিশ্বাস করি এই মানুষগুলার রাইট পাইলে যদি বাংলাদেশের মতো কারেন্ট কনটেক্সটে কোনো প্রকার ক্যাওয়াস ক্রিয়েট না হয় তাহলে আজকে আমরা এই ডিবেটটা জিতে যাবো। ওকে, বুঝতে পারছো? সেটা হচ্ছে কি ওরা প্রথমে একটা জিনিস মেট্রিক সেট করলো, সেটা হচ্ছে প্রথমত এই মানুষগুলোর রাইট পাওয়ার অধিকার রয়েছে। সেকেন্ডলি কি আমরা দেখাবো আসলে কিভাবে বাংলাদেশের মতো পার্সপেক্টিভে এই মানুষগুলো যেহেতু রাইটটা ডিজার্ভ করে এবং বাংলাদেশের কারেন্ট কনটেক্সটে কোনো পরিমাণ ক্যাওয়াস ক্রিয়েট হবে না, বরং একটা শান্তিপূর্ণ ভাবে এদেরকে স্বায়ত্তশাসিত একটা রাষ্ট্র দেওয়া সম্ভব, যার কারণে আসলে যে বর্তমানে ম্যাস সিলিং চলছে কিংবা বর্তমানে যে আসলে পার্বত্য চট্টগ্রামের মতো জায়গাগুলোর মধ্যে এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ যে অনেক বেশি ভায়োলেন্ট হয়ে গেছে বা অনেক বেশি ক্যাওয়াস ক্রিয়েট করার ট্রাই করছে বা সশস্ত্র আন্দোলনে আসলে নেমে পড়ছে, এই জিনিসগুলো বন্ধ হবে। ঠিক আছে, আমি যদি এই জিনিসটা আসলে এই ডিবেটে প্রুফ করতে পারি তাহলে ডিবেটটা আমি জিতে যাবো। ওকে, সেকেন্ড, এই জিনিসটার অপোজিশন আসলে এই ম্যাট্রিক্সটাকে কিভাবে আসলে ওভারকাম করবে, দেন অপোজিশন এসে আমাকে একটা ডিবেটে এই জিনিসটা দেখাতে পারে, ভাই দেখেন আসলে বাংলাদেশের মতো কনটেক্সটে যখনই আপনি এদেরকে এই রাইট গুলো দিয়ে দিবেন এরা আরো বেশি ভায়োলেন্ট হয়ে যাবে, কারণ এদের নিজেদের মধ্যে সেই রকম কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, অনেকগুলো গ্রুপিং করে হচ্ছে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতা চালায়। বাংলাদেশের মধ্যে এগুলো দিলে আসলে বাংলাদেশের মানুষ আরো অনেক ভায়োলেন্ট হয়ে যাবে বা রাস্তায় নেমে আন্দোলন শুরু করবে। হঠাৎ কি যে আমি যখন একটা ডিবেট স্টার্ট করছি তখন আসলে ডিবেট স্টার্ট করার সাথে সাথে আমি সার্টেন কিছু ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছি বা সার্টেন কিছু জিনিস সেট করে দিচ্ছি যে আমি যদি আজকে ডিবেটে এই গোলটা অ্যাটেইন করতে পারি তাহলে আজকে ডিবেটটা আমি জিতে যাবো। ঠিক আছে, কাইন্ড অফ আমি যদি আজকে প্রথম মোশনটা নিয়ে কথা বলি, প্রথম মোশনটা কি ছিল, আমি যদি দেখাতে পারি যে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থী আসলে একটা ভালো মেন্টালিটির অধিকারী হবে এবং যে জায়গা থেকে আমাদের আসলে মানুষকে আরো বেশি প্রোডাক্টিভ করা পসিবল হবে, আমরা যদি প্রোডাক্টিভিটি এই আমাদের ওয়ার্ল্ডে ইনশোর করতে পারি তাহলে আজকে আমরা ডিবেটটা জিতে যাবো। অপোজিশন এসে যদি দেখাতে পারে যে আসলে এই বর্তমান ওয়ার্ল্ডের মধ্যে যদি বাংলাদেশের কনটেক্সটে এই জিনিসটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয় তাহলে আসলে বাংলাদেশের মতো কনটেক্সটে আসলে এডুকেশন সিস্টেম আরো বেশি স্ক্যাটার্ড হয়ে যাবে, যদি এটা তারা অপোজিশন প্রুফ করতে পারে তাহলে অপোজিশন ডিবেটটা জিতে। ওকে, এই যে আমি একটা ডিবেট শুরু করার আগে সার্টেন কিছু মানে মেট্রিক সেট করে দিচ্ছি বা আমি ডিবেট কিভাবে জিতবো এই জিনিসটার জন্য কিছু স্ট্যান্ডার্ড সেট করে দিচ্ছি, এটা হচ্ছে একটা ডিবেটের মেট্রিক সেট করা। ঠিক আছে, মেট্রিক সেট বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো মেট্রিক সেট, জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে। সো এই সো আমাদের যখন একটা ডিবেট দেখা যায় যে আসলে একটা ডিবেটে অনেক কিছু নিয়ে কথা হতে পারে, কাইন্ড অফ অনেক ভাস্ট ভার্স, অনেক অনেক মানে এলাবোরেটলি অনেকগুলো জিনিস নিয়ে কথা বলতে পারে, বাট তুমি যে মোমেন্টে আসলে ডিবেটের একটা মেট্রিক সেট করে যাও সেই মোমেন্টে না ডিবেট একটা ফিক্সড জায়গায় বা একটা ভালো মতো জায়গায় হয়, যে জায়গার মধ্যে আসলে দুইটা টিমই বিভিন্ন পয়েন্ট গুলোতে পারফেক্টলি এঙ্গেজ করতে পারে। বাট তোমার জন্য ডিবেটটা ওভারঅল জাজকে খাওয়ানো বা যে অ্যাডজুডিকেটর তোমার ডিবেটটাকে জাজমেন্টে বসবে তাকে খাওয়ানো তোমার জন্য ইজি হয়ে যায়, সেই ইজিলি তোমার কথাগুলোর সাথে আসলে ডিবেটের যে ফাইনাল গোলটা সেই গোলটাকে এঙ্গেজ করে তোমাকে ডিবেটটা কোন দিকে জেতাবে নাকি হারাবে এই জিনিসটা ইজিলি ডিফাইন করতে পারে। ঠিক আছে, এবং এই জিনিসটা তুমি যখন একটা গোল সেট করো তখন তুমি যে আর্গুমেন্টেশন গুলা দাও, যে আর্গুমেন্টেশন প্রথমে এইটা, আমার প্রথম আর্গুমেন্টেশন এটা, সেকেন্ড আর্গুমেন্টেশন এটা, আমার কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট এটা, নন কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট এটা, এবং প্রত্যেকটা আর্গুমেন্ট থেকে আমি ফাইনালি এই গোলটাতে পৌঁছাবো। ঠিক আছে, আমি প্রথমে একটা আর্গুমেন্ট সেট করলাম এবং আর্গুমেন্টের ফাইনাল গোল আমাকে এটাতে পৌঁছাতে হবে। ঠিক আছে, তুমি প্রত্যেকটা আর্গুমেন্ট থেকে যখন গোলটাতে এসে পৌঁছাও তখন আসলে না তোমাকে যাদের কাছে জিনিসটা প্রুফ করা ইজি হয়ে যায়। ঠিক আছে, এটা আসলে একটা ডিবেটটাকে জেতানোর জন্য ইম্পর্টেন্ট। ওকে, এখন আসি আমরা, তোমরা কি জাস্ট প্রিন্সিপাল নিয়ে শিখছো, পলিসি শিখছো নাকি আগের দিন? আচ্ছা, আমি একটু কোশ্চেন করেছিলাম যে তোমরা কি আগের দিন কোনো পলিসি ডিবেট নিয়ে কিছু শিখতে পারছিলা? ভাইয়া আপনি যদি আরেকটু বলে দেন বেটার হয়। আচ্ছা, 9:29 বেজে গেছে, আমরা 9:40-এর মধ্যে শেষ করে ফেলবো। ওকে, জাস্ট লাস্ট টপিক আজকে, সেটা হচ্ছে কিভাবে একটা পলিসি ডিবেট রান করা যায়। ঠিক আছে,
একটা পলিসি ডিবেট কিভাবে রান করা যায় সেটা হচ্ছে একটা জিনিস চিন্তা করি। আমরা যখন একটা অপোজিশন কেস, আমরা যে আসলে যে মোশনটাকে আজকে শুরু থেকে ডিসকাস করছিলাম, এটা একটা আসলে একটা প্রিন্সিপাল মোশন হতে পারে, একটা পলিসি মোশন হতে পারে, একটা মোশনের দুইটা সাইডে থাকতে পারে। সেটা হচ্ছে কি মেকানিজম সেটিং। সেটা হচ্ছে আমরা যখন পার্টিকুলার একটা মোশনের প্রিন্সিপাল জিনিসগুলো নিয়ে আলোচনা করি, প্রিন্সিপাল জিনিসগুলো বেসিক্যালি ওই জায়গাতেই শেষ হয়ে যায় যে কোশ্চেন করার মাধ্যমে জিনিসটা কেন ঘটে, জিনিসটা কেন আসলে নৈতিক দিক থেকে গ্রহণযোগ্য, কিংবা জিনিসটা কেন আসলে নৈতিক দিক থেকে গ্রহণযোগ্য নয়, এটার উপর। ঠিক আছে, কিন্তু আসলে যখন আমরা এইরকম একটা প্রিন্সিপাল আর্গুমেন্টের বাইরে যাই, তখন আমাদের পলিসি আর্গুমেন্ট রান দিতে হয়। পলিসি আর্গুমেন্টে পলিসি আর্গুমেন্টটাতে হচ্ছে আমি এই জিনিসটা, যে দেখেন ভাই বাংলাদেশের কারেন্ট কন্টেক্সটে তো আসলে এই জিনিসটা, বর্তমান শিক্ষা ব্যবস্থাটা অনেক বেশি পলিউটেড, সো আমরা একটা বিকল্প শিক্ষা ব্যবস্থা চাই। ঠিক আছে, এই যে আমরা একটা বিকল্প শিক্ষা ব্যবস্থা চাই, এটা হচ্ছে একটা পলিসি। পলিসিটা কিরকম? পলিসিটা হচ্ছে আমরা একটা নতুন ওয়ে দেখাবো, যে ওয়ের মাধ্যমে আমরা ইনশিওর করব বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা শিক্ষার্থীর আসলে মেধাকে প্রকৃতভাবে যাচাই করা সম্ভব। এখানে প্রত্যেকটি স্কুল কলেজের আসলে যে গুণগত মান রয়েছে, আমরা এই গুণগত মানটাকে নিশ্চিত করব। এবং থার্ডলি আমরা একটা ওভারঅল একটা হচ্ছে সার্ভেলেন্সের মাধ্যমে বা একটা ওভারঅল একটা নজরদারির মাধ্যমে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাটাকে আগের থেকে ভালো একটা বেটার ওয়েতে নিয়ে যাব। ঠিক আছে, অর্থাৎ কি আমি যে এই জিনিসটা করব, এটার জন্য আমাকে একটা ওভারঅল একটা সিস্টেম দেখাতে হবে, একটা মেকানিজম দেখাতে হবে, বা একটা পদ্ধতি দেখাতে হবে আমরা কিভাবে জিনিসটা করতে পারি। আসলে আমরা জিনিসটা কিভাবে করতে পারি, ধরলাম আমাদের দেশে এরকম কোনো এডুকেশন সিস্টেম নেই যেখানে আসলে কোনো পরীক্ষা হয়, তো একটা অল্টারনেটিভ কি হতে পারে? আমাকে একটু সবাই একটু একটা করে অল্টারনেটিভ বলতে পারবো? বাংলাদেশে যদি এক্সাম দেওয়া না হয়, তাহলে এর অল্টারনেটিভ কি হতে পারে একটা শিক্ষার্থী মেধা যাচাইয়ের জন্য? স্যার ভাইবা নিতে তো পারে, ভাইবা টাইপ। ভাইয়া বিভিন্নভাবে মানসিক এবং চারিত্রিক এক্সাম গুলো নেওয়া যেতে পারে বিভিন্ন উপায়ে। হ্যাঁ, আচ্ছা, প্র্যাকটিক্যাল এক্সামিনেশনস যেগুলো, যে প্র্যাকটিক্যাল ওয়েতে যেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশনস এর মাধ্যমে যেগুলো হচ্ছে মেইন এক্সামগুলি নেওয়া হয়। আর একটা এক্সামগুলিকে কমপ্লিটলি বাদ দিয়ে দেওয়া না, মানে ওটা কমিয়ে আনা, যাতে কম্পিটিশনটা কিছুটা রিডিউস হয়। সেই অ্যামাউন্টটাকে কমিয়ে এনে তাকে অন্যান্য জায়গায় যেগুলো মার্কস তাকে দেওয়া হয়, যেমন আমাদেরকে এসপিএ তে এক ধরনের আগে মার্কস দেওয়া হতো স্কুলে, সেরকম সেই মার্কস গুলোকে ডিভাইড করে দেওয়া, যে পুরা মার্কস গুলোকে শুধু এক্সামের উপর কনসেন্ট্রেট না করে। ওকে, ঠিক আছে, গুড আইডিয়া। আর কোনো আইডিয়া? হ্যাঁ ভাইয়া, মায়ের কথাটা ঠিক যে আমরা আসলে শিখছি শুধু পড়াগুলো না, আমাদের যে এক্সাম গুলো হচ্ছে সেটা মূলত শিক্ষা ব্যবস্থায় আমরা যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো করছি ওকে, সেগুলোর উপর দুটো যদি পেয়েছি একটা আইডিয়া, আলাদা করে একটা হচ্ছে মার্কস এসপি আর কাউন্ট একটা করা হচ্ছে হয়, কো-কারিকুলার তাহলে মার্কেট দেখা করা। যাবে যে আর একটা কোনো আইডিয়া আছে? স্টুডেন্ট সব দিক থেকে নিজেকে ডেভেলপ করার চেষ্টা। সেটা আমরা করতে পারি, তাহলে অনেক দিক কিন্তু জানা যাবে একটা ছাত্রের। ওকে, আমরা কাউন্সিলিং ভাইয়া, তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে যে শুধু যে হচ্ছে আমাদের স্কুলের মধ্যে যখন যে এসবি এর মধ্যে যেটা হচ্ছে এডুকেশন ওয়াইজ যে প্র্যাকটিক্যাল, শুধু সেটা না, যেহেতু আমরা স্টুডেন্টদেরকে তাদের নৈতিক জিনিসটাও শেখাতে চাচ্ছি, নৈতিক এডুকেশনটা, তাদের বিহেভিয়ার আউটসাইড অ্যান্ড ইনসাইড দ্য স্কুল অর লাইক এনি কাইন্ড অফ কম্পাউন্ডস, তাদের সেই বিহেভিয়ার উপর এক ধরনের মার্কস দেওয়া। সো ওদের নৈতিক জিনিসটাকেও একদিক দিয়ে কাউন্ট করা হচ্ছে, প্লাস তাদের এডুকেশন বেসড এগুলো আলাদা জিনিস। সো এখানে কোনো ধরনের এগুলো থাকে না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, আমরা আসলে এখন প্রবলেম হচ্ছে প্রবলেম আইডেন্টিফাই করবো। বাংলাদেশের প্রবলেম কি? বাংলাদেশের প্রবলেম হচ্ছে স্টুডেন্ট গুলোকে রেজাল্টের ভিত্তিতে বা হচ্ছে রোলের ভিত্তিতে জাজ করা হয়। এক, সেকেন্ড প্রবলেম কি, এখানে কোনো প্রকার কোকারিকুলার অ্যাক্টিভিটিসে সেরকম আসলে গ্রাউন্ড নাই, বা এই কোকারিকুলার জিনিসগুলো নিয়ে মানুষ এগোতে পারে না। কারণ কি, সোসাইটি প্রতিনিয়ত তাদেরকে এই জিনিসগুলো থেকে নিরুৎসাহিত করে। তার কারণটা কি? সেটা হচ্ছে কেউ যদি গান গাইতে চায়, কারণ তার বাংলাদেশের ক্যারিয়ার সেফ না, কারণ তাকে গান গাইতে দিবে না। কেউ স্পোর্টসে যেতে চাইলে ক্যারিয়ার সেফ না, স্পোর্টসে যাইতে দিবে না। এরকম অনেকগুলো প্রবলেম আছে। থার্ডলি, সব থেকে বড় প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে সার্ভেইলেন্স বা নজরদারির অভাব। নজরদারির অভাবটা কিরকম? যে আসলে একটা স্কুল ভালো না খারাপ এটাকে জাজ করতেছি আমরা রেজাল্ট দিয়ে, কাইন্ড অফ একটা জিনিস চিন্তা করি। এনডিসি এনডিসি রেজাল্ট ভালো হয়, তার রিজনটা কি? রিজনটা হচ্ছে এনডিসি তে ভালো স্টুডেন্ট ভর্তি হয়। ঠিক আছে, আমি যদি বলি যে এনডিসির ফেসিলিটি কখনোই
মিরপুর ক্যান্টার থেকে বেশি না, এটা আমি মিথ্যা কথা বলবো না। কারণ একটা একটা ক্যান পাবলিক স্কুল প্রত্যেকটা স্টুডেন্টের পিছনে যে পরিমাণ ইফোর্ট এবং যে পরিমাণ ইনভেস্ট করে, কখনোই একটা মিশনারি বোর্ডের স্কুল সেই পরিমাণ ইনভেস্ট করে না। আমি নিজেও পড়ি, আমি জানি ওরা কখনোই ইনভেস্ট করে না, ঠিক আছে। সো তা সত্ত্বেও আমি যখন রেজাল্ট দিয়ে আমরা একটি স্কুলকে জাজ করতেছি, ওকে, যে মুহূর্তে আমি রেজাল্ট দিয়ে একটি স্কুলকে জাজ করতেছি, সেই মুহূর্তে একটা স্কুলের বা একটা এডুকেশন যে ইনস্টিটিউট রয়েছে এদের আসলে কখনোই ফোকাস একটা স্টুডেন্টকে ভালো মানুষ বানানো হয় না। কারণটা কি, বছর শেষে যদি তাদের রেজাল্টটা পাবলিক পরীক্ষায় ভালো হয়, তাহলে তারা ভেবেই নেয় যে আচ্ছা আমার পাবলিক পরীক্ষায় রেজাল্ট ভালো হয়েছে, তো আমি একটা ভালো স্কুল, তো আসলে আমার সেরকম কোনো এফোর্ট দেওয়ার দরকার নেই, ঠিক আছে। অর্থাৎ কি, আমার একটি প্রত্যেকটি স্কুল কলেজকে একটা সার্ভেলেন্সের আন্ডারে আনতে হবে, ওকে। জিনিসটা কি, আরেকটা জিনিস কি, আমাদের পাবলিক পরীক্ষার রেজাল্ট, আমরা জানি প্রত্যেকটা জায়গায় পাবলিক পরীক্ষার রেজাল্টে শুধুমাত্র একটা পরীক্ষার উপর ভিত্তি করে একটা স্টুডেন্টের পুরো লাইফ ডিসাইড হয়ে যাচ্ছে। কাইন্ড অফ হচ্ছে এসএসসি বা এসএসসি যদি আমি রেজাল্টটার কথা বলি, এটা আমাদের লাইফের অনেক বড় একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করছে, ওকে। সো এই যে আমাদের এই প্রবলেম গুলো আইডেন্টিফাই করলাম, আসলে একটা সলিউশন বের করব। সলিউশন কিরকম, সেটা হচ্ছে আমরা এক্সাম যদি একদম বাদ দিয়ে দেই বাংলাদেশের কনটেক্সটে, এটা আসলে কোনো ফিজিবল কোনো পলিসি। এখন একটা জিনিস চিন্তা করো, তুমি যখন পলিসি রান দিবা তখন তোমাকে পলিসির আউটসাইড বা কনটেক্সট নিয়ে চিন্তা করতে হবে। আসলে আমি যদি এই মেকানিজম বা এই পলিসিটা গ্রহণ করি, এটা আসলে কতটুকু ফিজিবল হবে। বাংলাদেশে তুমি যদি একদম রাতারাতি সকল পরীক্ষা বন্ধ করে দাও, ছাত্রছাত্রীরা একটু লেখাপড়া করবে না। কারণ গ্রামের দিকে আসলে প্যারেন্টসরাও সেরকম লেখাপড়া নিয়ে কনসার্ন না, ছাত্রছাত্রীরা তো ঘুমায় এবং তাল পায় না, ঠিক আছে। কি, আমার একটা পলিসি এরকম হতে হবে, আমরা প্রত্যেকটি স্টুডেন্টকে আসলে এক্সাম নিব, কিন্তু আমরা এক্সামটার বাদ দিয়ে আমরা প্রত্যেকটি স্টুডেন্টকে যে কন্টিনিউয়াসলি যে ক্লাসে পার্টিসিপেশন হচ্ছে, যে প্রত্যেকটা স্টুডেন্ট কিভাবে টিচারের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, এই জিনিসগুলো আসলে কনসার্নে আনবো। এক, সেকেন্ডলি আমরা আসলে প্রত্যেকটা স্টুডেন্টকে এক্সাম নিব, বাট আমরা এক্সাম নিলেও আসলে সেভাবে কোনো রোল দিব না, ঠিক আছে। একটা জিনিস কি, যেমন হচ্ছে জোসেফে যে জিনিসটা করা হয়, জোসেফে হচ্ছে টেস্ট পরীক্ষায় আমাদের জাস্ট পাস ফেলার একটা লিস্ট ঝুলাই দেয়, কোনো রোল বা এরকম কিছু নেই, ঠিক আছে। তো এই জিনিসটা চিন্তা করো যে আমি জাস্ট হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে আসলে ইন্ডিভিজুয়ালি ট্রিট করবো, কোন স্টুডেন্টের দুর্বলতাটা কোন জায়গায়, আমি আসলে ইন্ডিভিজুয়ালি রোল দিয়ে আসলে একটা কম্পিটিশন ক্রিয়েট করবো, ওকে। থার্ড জিনিস কি হতে পারে, সেটা হচ্ছে যে বাংলাদেশে শুধুমাত্র বুকিশ নলেজকে ভ্যালু দেওয়া হয়, সো আমি হচ্ছে কোকারিকুলারের মতো জিনিসগুলোকে অ্যাড করতে পারি, বা কোকারিকুলার জিনিসগুলোর উপর একটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট রাখতে পারি, ঠিক আছে। যে অ্যাসেসমেন্টের কারণে আমি এই স্টুডেন্ট গুলোর যে অন্য কোনো গুরুত্ব আছে নাকি, এই জিনিসগুলোকে জাজ করতে পারি। থার্ড আরেকটা কি হতে পারে, আমার যে কোকারিকুলারের মতো যে জিনিসগুলো রয়েছে, কিংবা আমাদের যে আউটসাইড যে জব সেক্টরের বাইরেও যে আসলে প্রত্যেক মানুষ প্যানল হয়ে কিংবা নিজেদের মতো আসলে কাজগুলা করতে পারে বা শিল্পী হতে পারে, এই যে জিনিসগুলো আছে এগুলোর আসলে বিভিন্ন কমপ্লেন করা দরকার গভর্নমেন্ট থেকে, কিংবা এই জিনিসগুলোর জন্য পার্টিকুলারলি আলাদা কোনো জব সেক্টর ক্রিয়েট করে দেওয়া দরকার, ঠিক আছে, যাতে আসলে মানুষ এই জিনিসগুলোকে খারাপ ভাবে আমাদের সোসাইটিতে না দেখে, ঠিক আছে। আরেকটা জিনিস কি হতে পারে, সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা স্কুল বা একটা কলেজকে ভালো শিক্ষা প্রতিষ্ঠান এটার বেসিসে জাজ করবো না যে এই কলেজটার রেজাল্ট ভালো হয়েছে, রাদার আমরা প্রত্যেকটা বোর্ড থেকে একটা জিনিস চিন্তা করো, আসলে প্রত্যেকটা জেলার মধ্যে শিক্ষা অফিসার আছে, প্রত্যেকটা জেলার শিক্ষা অফিসারের আন্ডারে আরো অনেক কর্মচারী রয়েছে। সো আমি যদি আসলে প্রত্যেকটা শিক্ষা বোর্ড থেকে বিভিন্ন ক্লাস বাই ক্লাস আগাতে থাকি, কিংবা আসলে বিভাগ থেকে জেলা, জেলা থেকে উপজেলা, এইভাবে যদি এগোতে থাকি, তাহলে আসলে কিন্তু প্রত্যেকটা স্কুলে আমাদের সার্ভেলেন্স আসলে করা সম্ভব। যদি আসলে পারফেক্টলি সম্ভব নাও হয়, তাও আমরা বিশ্বাস করি যে বর্তমান যে অবস্থা রয়েছে এই অবস্থার থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান একটু হলেও নিজেদের জায়গা থেকে এগিয়ে আসবে শিক্ষার্থীকে অন্যান্য জিনিসগুলো শেখানোর জন্য, ঠিক আছে। এই যে আমি প্রবলেম গুলো আইডেন্টিফাই করলাম একটা কনটেক্সটে, এবং এই কনটেক্সটে আইডেন্টিফাই করার পর এটার যে একটা হচ্ছে রিলায়েবল একটা সলিউশন দিচ্ছি, যে সলিউশনটা আসলে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা যে স্টেক হোল্ডার আছে, এখানে স্টেক হোল্ডার এখানে কারা কারা, এখানে প্যারেন্টস স্টেক হোল্ডার, এখানে শিক্ষা প্রতিষ্ঠান স্টেক হোল্ডার, শিক্ষক স্টেক হোল্ডার, শিক্ষার্থী স্টেক হোল্ডার, প্রত্যেকটা স্টেক হোল্ডারকে স্যাটিসফাই করে, এটা হচ্ছে একটা মেকানিজম। অর্থাৎ আমার একটা কনটেক্সট চিন্তা করতে হবে, প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, প্রবলেমটা আইডেন্টিফাই করার পর আমার একটা পারফেক্ট একটা মেকানিজম বা একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, যার মাধ্যমে আসলে আমি এই প্রবলেমটার একটা সলিউশন পেতে পারি, ওকে। এটা হচ্ছে একটা মেকানিজম। সবার কাছে মেকানিজম ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো আমরা আসলে মেকানিজম নিয়ে কথা বলছি। সো আজকে মনে হয় আমাদের টাইম শেষ হয়ে গেছে। সো আজকে আমরা কি কি শিখলাম ওভারঅল, আজকে আমরা ক্যারেক্টারাইজেশন শিখেছি নতুন করে, আগের দিন যা শিখছি তার সাথে অ্যাড করেছি আমরা ক্যারেক্টারাইজেশন। সেকেন্ডলি আমরা কিভাবে একটা আর্গুমেন্টের কম্পারেটিভ দিতে হয়,
কিভাবে নাম্বার দিয়ে কম্পারেটিভ জাজ করা যায় এবং নাম্বারের বিপরীতে কিভাবে একটা আর্গুমেন্টের তীব্রতা বা ইম্প্যাক্ট লাইন দিয়ে কম্পারেটিভ জাজ করা যায় এই জিনিসটা শিখেছি। সেকেন্ডলি আমরা কিভাবে আসলে একটা ডিবেটের মেট্রিক সেট করতে হয় এবং উইনিং গোল সেট করে ডিবেটটা জিততে হয় আমরা এই জিনিসটা শিখেছি। এবং লাস্টলি আমরা একটা ডিবেটে কিভাবে মেকানিজম সেট করতে হয় এবং মেকানিজম দিয়ে সবাইকে স্যাটিসফাই করতে হয় এই জিনিসটা শিখেছি। এবং লাস্ট জিনিস, লাস্ট লাইন 2 মিনিট আমি শেষ করবো, সেটা হচ্ছে তোমরা স্টেক হোল্ডার জিনিসটা বোঝো নাকি? স্টেক হোল্ডার শব্দটার সাথে কি তোমরা পরিচিত? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা নতুন কিছু না। আচ্ছা ঠিক আছে, এটা শেষ করতে আমার 2 মিনিট টাইম লাগবে। স্টেক হোল্ডার জিনিসটা নতুন কিছু না। নতুন কিছু না বলতে আমরা একটু আগে যে অ্যাক্টর ডিবেট নিয়ে কথা বললাম, একটা জিনিস পাস হইলে বা একটা মোশন বা একটা প্রস্তাব যখন সংসদে পাস হয় তখন এটা দ্বারা অনেকে প্রভাবিত হতে পারে। এই যারা প্রভাবিত হবে তাদের এখানে সবাই স্টেক হোল্ডার, ঠিক আছে? এই যে আমি এখানে চিন্তা করো, যদি সরকার পুরো একটা সিস্টেমকে চেঞ্জ করতেছে, 2 একটা শুরু থেকে সব শিখাচ্ছে, শিক্ষকের উপর প্রভাব পড়বে, এবং 4 প্রত্যেকটা প্যারেন্টস আসলে প্রত্যেকটা শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত, যার কারণে প্রত্যেকটা প্যারেন্টস এর উপর প্রভাব পড়বে এবং প্রত্যেকটা সব প্যারেন্টস তার সন্তানকে কোন জায়গায় দেখতে চায় এবং কিভাবে তার সন্তানকে গড়ে তুলতে চায় এটার উপর একটা প্রভাব পড়বে। অর্থাৎ কি, এখানে 4 ধরনের মানুষের উপর প্রভাব পড়তেছে। এই যে যাদের উপর আসলে প্রভাব পড়তেছে এই পার্টিকুলার মোশনটা পাস হওয়ার জন্য, এরা প্রত্যেকে এক একটা স্টেক হোল্ডার, ঠিক আছে? আমরা যে একটু আগে অ্যাক্টর ডিবেট নিয়ে কথা বলছিলাম, অ্যাক্টর ডিবেটে যেমন অনেকগুলো অ্যাক্টর এক একজন এক একভাবে চিন্তা করে এবং এই প্রত্যেকটা অ্যাক্টরের উপর যে ইম্প্যাক্টটা পড়ে, যাদের যাদের উপর এই ইম্প্যাক্টটা পড়বে, এরা প্রত্যেকে এক একটা স্টেক হোল্ডার। যখন তুমি একটা ডিবেটের মোশন পাস করতে যাও তখন আসলে এই জিনিসটা বুঝতে হবে যে কাদের কাদের উপর প্রভাব পড়তেছে এবং কাদের উপর প্রভাব বেশি পড়া উচিত বা কাদের উপর প্রভাবটা কম পড়া উচিত, বা সব থেকে ইম্পর্টেন্ট কোন স্টেক হোল্ডারটা আমার এই ডিবেটের জন্য ইম্পর্টেন্ট। একটা জিনিস চিন্তা করো, এই ডিবেটের সব থেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার কিন্তু শিক্ষার্থী, কারণ একটা শিক্ষার্থীর জীবনের উপর ডিপেন্ড করে আছে, ঠিক আছে? একটা শিক্ষকের জীবন কিন্তু ডিপেন্ড করে নাই, সে চাকরি যেভাবেই হোক না কেন কন্টিনিউ করতে পারবে। একটা রাষ্ট্রের খুব বেশি এখানে কিছু এসে যায় না, কারণ রাষ্ট্র যে করে হোক না কেন জনগণকে মানে শান্তিতে রাখতে পারলেই হয়েছে, ঠিক আছে? কিন্তু একটা মেজর কনসার্ন কার এখানে, বাংলাদেশের শিক্ষার্থীদের, ঠিক আছে? এই যে একটা এই জিনিসটা হচ্ছে একটা ডিবেটের পার্টিকুলার স্টেক হোল্ডার, ঠিক আছে? যেমন হচ্ছে বাংলাদেশে যদি একটা মন্দির ভাঙ্গা হয় মুসলমানদের কিন্তু তেমন যায় আসে, বাংলাদেশে একটা যদি মন্দির ভাঙ্গা হয় একটা হিন্দুদের যায় আসে, কারণ কি একটা হিন্দুরা এই জায়গার মধ্যে মাইনরিটি। এই যে এই কাদের উপর প্রভাবটা সব থেকে বেশি, এটা আমাদের বুঝতে হবে এক একটা স্টেক হোল্ডার অ্যানালাইসিস দিয়ে। আমার স্টেক হোল্ডার গুলোর মধ্যে কম্পারেটিভ দেখাবো যে এই যে এতগুলো স্টেক হোল্ডার আছে এদের উপর সব থেকে বেশি প্রভাব এদের উপর, এবং এই জন্য এদের গুরুত্বটা আজকের ডিবেটে সব থেকে ইম্পর্টেন্ট। স্টেক হোল্ডার সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ভাইয়া। জি ভাই। জি ভাইয়া। থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে লাস্টলি একটা কিছু কোশ্চেন করবো, ডিবেট রিলেটেড না। সেটা হচ্ছে এই টাইমটা তোমাদের মেবি পড়ার জন্য মানে ব্যস্ত থাকা সময়, সেটা হচ্ছে তোমাদের কি রাতের এই টাইমটা নিয়ে আসলে সেশন করতে খুব বেশি অসুবিধা হয় বা তোমাদের আসলে কোনোভাবে একটু অসুবিধা হ্যাঁ, বলো। হয় ভাই, কারণ এই টাইমে অনেক সময় এই যে অনলাইনে স্যারদের কাছে পড়া থাকে, তারপর হচ্ছে হলো বাসায় নিজে পড়া লাগে, এই জন্য এই টাইমটা একটু প্রবলেম হয়। ভাইয়া রাত 10টা বা 10:30 দিকে না, কি রাত করা 10টা যায়? না ভাই, ভাই যদি 9টা দিনের হইলেও বেলা বা হয়। দুপুর বেলা না হলে বিকালের দিকে হলেও হয়, কারণ 4টা থেকে 5টা 6টা যদি হয় তখন প্রায় সবাই ফ্রি থাকে বলতে গেলে। ওই টাইমেও পড়া টাইমে আচ্ছা, যদি পারেন তাহলে মোটেও ভালো। না, ওই সময় ওই টাইমে পড়া বেশি থাকে। এটার সময় আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে আমি যতটুকু জানি যে বেশিরভাগ টিচার বিকাল 5টা বা 6টার এই রেঞ্জটা সব থেকে বেশি পড়ে, সো ওই টাইমটা আই থিঙ্ক ফ্লেক্সিবল না সবার জন্য, ঠিক আছে? ভাইয়া তাহলে So- সার্বিকভাবে এই টাইমটাই পারফেক্ট, আর কোন টাইম সম্ভব না? আফটার 9 like 9:30 আফটার 9 বলছো? আচ্ছা, তোমাদের লাস্ট সেশনটা ভাই তাহলে কতক্ষণ হয়েছিল? আরাফাত অলমোস্ট 1.5 ঘন্টা। 9টার পর হলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভাইয়া next যদি 7:30 থেকে হয় বা 7:30 থেকে 8:30 9টা তাহলে ওই টাইমটা পারফেক্ট। না ভাইয়া, 7:30 থেকে না ভাইয়া, 9টা থেকেই ভাব, 9টা থেকে না, একটু রাতের দিকে হলে ভালো হয়। 9টাও অপটিমাল আচ্ছা টাইম। ঠিক আছে, সো আমি সবারটা শুনলাম, তো আমার যেটা মনে হচ্ছে যে 8:30 থেকে কন্টিনিউ করাটা বেটার, 8:30 থেকে 10টা, কারণ হচ্ছে 9টাও একদম অনেকে নিষেধ করতেছে, আবার এর আগে হলেও নিষেধ করতেছে।
সো 8:30 থেকে 10টা 1.5 ঘন্টা কি তোমাদের অসুবিধা হবে? বেশি ভাইয়া, 8:30 হইলে না ভাইয়া, বেশ ভাইয়া হুম। একটু সংক্ষিপ্ত ভাবে কি 1 ঘন্টার মধ্যে আনা যায়? আপনারা খুব সুন্দর কথা বলেন, কিন্তু সময়টা কমিয়ে আনলে বেটার হয় বাসার জন্য আর কি। হ্যাঁ। আমাদের জন্য অনেক ভালো হতো, জি ভাইয়া। বাসার জন্য সময়টা একটু কমিয়ে আনলে। আচ্ছা, দুঃখিত, কিছু মনে আমি করবেন না। আমি না আমি ওদের কম যেহেতু নাই, আমি ক্লাবে তোমাদের ক্লাবে এখন নাই, সো হচ্ছে আমি আরাফাতের সাথে এটা নিয়ে এমনি কথা বলে দেখবো নে। আর হচ্ছে তোমাদের আজকের পুরো সেশনটা নিয়ে পার্টিকুলার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে বা হচ্ছে কোনো কোশ্চেন থাকলে আমাকে এখন আস্ক করতে পারো। আজকে আমরা 1 ঘন্টা 10 মিনিটে শেষ ভাইয়া করেছি। একটা কোয়েশ্চেন। হ্যাঁ বল। হ্যাঁ, মানে এই টপিক রিলেটেড একটা ছিল কোয়েশ্চেন, মানে একটা আর্গুমেন্ট মাথায় আসছিল, সেটা নিয়ে বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, যখন হচ্ছে আপনি একটা আর্গুমেন্ট মাঝখান দিয়ে দিয়েছিলেন যে হচ্ছে যখন স্টুডেন্টদেরকে হচ্ছে আমি এরকম মার্কস গুলো, মানে যখন স্টুডেন্টদেরকে হচ্ছে আমি মানে সার্ভেলেন্সটা, আমি একটু আর্গুমেন্টটা ভুলে গেছি, লাইক যখন হচ্ছে আমি স্টুডেন্টদের মার্কস গুলোকে ডিভাইড করে দেবো চারিদিক দিয়ে, তখন হচ্ছে তার নৈতিক ইয়েগুলো হচ্ছে আমি কাউন্ট করতে পারবো। তো এই ক্ষেত্রে যদি আমরা ভাইয়া টিচারদেরকে হচ্ছে অ্যাকাউন্টেবল দিই, তাদেরও যদি এরকম একটা মার্কস কাউন্ট করি, মানে তাদের সার্ভেলেন্সের জন্য, যে তারা কিভাবে পড়ছে কিংবা হচ্ছে তারা যেন ক্লাসের মধ্যে স্টুডেন্টদেরকে কিভাবে দেখছে সেই জায়গা থেকে, তাহলে ভাইয়া জিনিসটা আসলে আর্গুমেন্টটাকে ডিরেক্টলি দিতে যাচ্ছে। আচ্ছা, মানে হচ্ছে কি আপু, আমি যে একটু আগে বলতেছিলাম, আচ্ছা আমার ভয়েস কি ইকো করছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে আমি যে একটু আগে বলছিলাম যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমি সার্ভেলেন্সের আন্ডারে আনবো, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানকে আমি মনিটরিং করবো। সেই ক্ষেত্রে একটা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব প্রত্যেকটা টিচারকে মনিটরিং করা, যে প্রত্যেকটা টিচার আসলে এই জিনিসগুলো একটা স্টুডেন্টকে শিখাচ্ছে নাকি। সো এটার একটা পলিসি হিসাবে সার্ভেলেন্স এর আন্ডারে টিচারকে মার্কিং করা বা টিচারকে স্কোর করা একটা পলিসি হতে পারে, খারাপ না। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে? ভাইয়া, আমাকে জাস্ট কাইন্ডলি আরেকবার রিপিট করবেন? আর্গুমেন্টের প্রথম 3টা পয়েন্টের জাস্ট একটা করে বাক্য বললে হবে, জাস্ট প্লিজ। আর্গুমেন্টের প্রথম 3টা পয়েন্ট কোথায় দেখতেছো, মানে যেটা স্লাইডে আছে? হ্যাঁ, স্লাইডে আছে যেটা। আচ্ছা, মানে কোশ্চেনটা হচ্ছে যে যেটা কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট। আচ্ছা, আমি মনে হয় উল্টা লিখে ফেলছি, সরি। ওটা সরি, আমি মনে হয় উল্টা লিখে ফেলছি। আচ্ছা ঠিক আছে, নন কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট হচ্ছে যেটা প্রিন্সিপাল আর্গুমেন্ট, যেটা আমরা মোরাল জাস্টিফিকেশন খুঁজি বা নৈতিকতা খুঁজি, যে জিনিসটা কেন করা উচিত বা কেন করা উচিত না, এটা কেন নৈতিকভাবে সমর্থনযোগ্য, কেন নৈতিকভাবে সমর্থনযোগ্য না। ঠিক আছে, এটা হচ্ছে নন কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট বা প্রিন্সিপাল আর্গুমেন্ট। এবং সেকেন্ড আরেকটা হচ্ছে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট বা ইম্প্যাক্ট আর্গুমেন্ট। সেটা হচ্ছে এই আর্গুমেন্টটা পাস হলে কাদের উপর ইম্প্যাক্ট পড়বে, ইম্প্যাক্টটা ভালো নাকি খারাপ, খারাপ ইম্প্যাক্টটা পড়া কেন উচিত নয়, ভালো ইম্প্যাক্টটা পড়লে কি কি সুবিধা হবে। ঠিক আছে, এটা হচ্ছে একদম আর্গুমেন্টের পরের লেয়ার গুলো। হ্যাঁ, ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে। সো আমরা আজকে এখানে শেষ করছি। আমরা নেক্সট ডেতে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, আমরা প্রিমাইস সেটিং বা একটা ডিবেটে কিভাবে প্রিমাইস সেট করতে হয় এটা নিয়ে একটা বিস্তার আলোচনা করব নেক্সট ডেতে। আর হচ্ছে এরপরে আমরা কিভাবে একটা ডিবেটের ফ্রেমিং করতে হয় এবং কিভাবে আর্গুমেন্টেশনকে আরো বেটার ওয়েতে সেট করতে হয় এবং হচ্ছে কিভাবে স্পিকার রোল ডিসাইড করতে হয় এবং এবং স্পিকার রোল ওয়াইজ কিভাবে আসলে স্পিচ গুলো দিতে হয়, এগুলো নিয়ে আমরা নেক্সট ডেতে ডিসকাস করব। সো ইটস অল ফর টুডে। আজকের মতো এখানে আমরা শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম।